মেসেজটা আছে যে হাটহাজারী শাখা। আচ্ছা ঠিক আছে। আর তুমি কোন অ্যাডমিশনে ক্লাস নিলাম আমাদের আজিজ ভাইরে বলে যাওয়ানে যদি কোনোভাবে ভালো সহযোগিতা করে। তুমি ওই আহমদুল্লাহকে দেখা আছে? হ্যাঁ, আহমদুল্লাহ নম্বরটা আহমদুল্লাহ ইংলিশ দেখা তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আহমদুল্লাহকে পড়ে দাও। বাংলাদেশে যে কোনো জায়গায় আমার ঘুরে ক্লাস নিতে খুব বেশি ভালো লাগে। এই একটু বুঝছে খালি ব্রাঞ্চ বাড়াইতো টিচার লাগবে তো। হ্যাঁ এই বলেন রংপুর বা লালনের পঞ্চগড় যদি হয় এটা আমাদের আরো বেশি ভালো লাগে। মজা পাই। গুড, থ্যাংক ইউ। আসসালাম। হয়েছে লাইক দিস ওকে ভাই রে ভাই, কোনটা থেকে যে কোনটা করি, কবে তোদের বেসিক ভিউ শেষ হবে? যাও কোনটা তো কোনটা last minute late. চলে আসছেন সবাই? এই ফ্যানের সাউন্ড কমাও। কি অবস্থা? 41 রিসেন্ট ভিউ 43 জন্য পড়া উচিত হবে কিনা? বেসিক ভিউ পড়লে 41 43 রিসেন্ট ভিউর ম্যাক্সিমাম এখানে অ্যাড করা আছে। আর রিসেন্ট ভিউ আলাদা করে ছোট্ট করে বের হবে ইনশাল্লাহ, সেটা হলো এই মাসের শেষের দিকে। ঠিক আছে, রিসেন্ট নিয়ে চাপাচাপি করার কিছু নাই। সব রিসেন্টই আপনার বেসিক ভিউতে দেয়া আছে। আমাদের বেসিক ভিউ আল্লাহর রহমতে 50% প্রেসে চলে গেছে গতকালকে, আর 50% আমরা কাজ শেষ করতেছি আর কি। 50%-এর কাজ মানে সেট আপের কাজ চলতেছে, সেট আপ কাটা ছেঁড়া। পৃষ্ঠা কমতেছে না বেশি, তবে আলোচনা কমে, এমসিকিউ বেড়েছে। আশা করা যায় বেসিক ভিউ ইনশাল্লাহ আগামী মঙ্গল বুধবার সবার হাতে চলে যাবে। এরপরে আমাদের ক্লাসের গতিও বাড়বে ইনশাল্লাহ। যতটুকু ক্লাসের গতিহীন, এই বেসিক ভিউর প্রেশার, সারাউন্ডিংসের প্রেশারে একটু ঝামেলা হয়ে গেল। ওকে, ভূগোলটা আসলেই কঠিন। একজন বলছেন ভূগোলটা কঠিন লাগে, ভূগোল আসলেই কঠিন। ভূগোল ক্লাসের মাধ্যমে আমরা যতটুকু পারি শেষ করবো। ভূগোলে ক্লাসের বিকল্প নাই, পড়ার চাইতো এখানে ক্লাসটা বেশি সহজ করে দেয়, ক্লাসটা বেশি সহজ করে দেয়। স্টেট পার্ট 4 আমরা আসলে এটা শেষ করতে পারি নাই। এটা একটা ক্লাস আমরা একটু আলোচনা করতে গিয়ে শেষ করতে পারি নাই। বেসিক বুক ওই তো সম্ভব হলে কিনবেন, নয়তো যাদের কাছে আগেরটা আছে আগেরটা পড়বেন, তো স্বাভাবিক বিষয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা লাস্ট ক্লাসে ছিলাম কোথায়? লাস্ট ক্লাসে ছিলাম কোথায় যেন ছিলাম লাস্ট ক্লাসে, সেটা হলো একজন বলেছিলেন যে মিনা সলোমন, এটা আসলে এই পঞ্চম নৌবহরটা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সাগরে? লাস্ট ক্লাসে যে পঞ্চম নৌবহর ইউএসের যে নৌবহর, পঞ্চম নৌবহর, সেই পঞ্চম নৌবহরটা আসলে ভারত মহাসাগরে। এটা ভারত মহাসাগরের জন্য, কিন্তু এই পঞ্চম নৌবহরের কেন্দ্রটা পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে এবং সেই পারস্য উপসাগরে অবস্থিত মিনা সলোমন দ্বীপে। আগেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের বাইরে, হাওয়াই দ্বীপ ছাড়া নিজস্ব ভূখণ্ডের মধ্যে হাওয়াই দ্বীপ এবং গুয়াম, এই দুইটাতেই তাদের, হাওয়াই দ্বীপ তো তাদের টেরিটরির অংশ অর্থাৎ প্রদেশ, গুয়াম কিন্তু তাদের প্রদেশ না। এছাড়া সবগুলো তাদের ঘাঁটি, সবগুলো হলো তাদের অন্য দেশের ভূমিতে। এই মিনা সলোমন দ্বীপগুলো হলো বাহরাইনে। এই বিষয়টাই বলেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো
চীনের আমরা প্রদেশ দেখছিলাম, মানে চীনের আমরা সীমান্ত দেশগুলো দেখছিলাম। চীনের ব্যাপারে একটু আলাপ করি। চীনের পূর্ব নাম হলো ক্যাথে, পূর্ব নাম হলো ক্যাথে, আর আরেকটা নাম হলো মাঞ্চুরিয়া। এই মাঞ্চুরিয়া নামটা দিয়েছিল জাপান নাম দেয়। মাঞ্চুরিয়া একটা প্রদেশ ছিল, কিন্তু পুরো দেশটার নামই মাঞ্চুরিয়া নাম দিয়েছে জাপান। মাঞ্চুরিয়া প্রদেশ কিন্তু চীনে ছিল। মাঞ্চুরিয়া প্রদেশ চীন, মাঞ্চুরিয়া নামে প্রদেশ ছিল চীনে, আর পুরো চীনটার নামই মাঞ্চুরিয়া দিয়েছিল জাপান। আর জাপান এই মাঞ্চুরিয়াকে দখল করেছিল বা চীনকে 1937 সালে দেখায়। ইতিহাসে 36ও দেখায়, 37ও দেখায়, কিন্তু আমরা শিওর হইলাম এটা নিয়ে অনেকক্ষণ সময় আমরা পার করেছি বেসিক বই এবার নতুনটা দেওয়ার জন্য। এটা 1937 সালে দখল করে জাপান। চীনকে দখল করেছিল 1937 সালে। 37 সালে চীনকে দখল করে। এখানে তাদের যদি বলা হয় চীনের জাতিগোষ্ঠী হিসেবে কি, তারা হলো HUN জাতিগোষ্ঠী। এটাকে কেউ হান বলে, কেউ হুন বলে। হান বা হুন জাতিগোষ্ঠী তাদের। ম্যাক্সিমাম জাতিগোষ্ঠী হলো হান বা হুন জাতিগোষ্ঠী চীনের। আর এর প্রদেশ হলো 22টি প্রদেশ, অর্থাৎ চীনের প্রদেশ হলো 22টা, আর তার স্বায়ত্তশাসিত অঞ্চল হলো 5টা। স্বায়ত্তশাসিত অঞ্চল 5টি। সেই 5টি কি কি? একটা হলো ইনার মঙ্গোলিয়া, আরেকটা হলো জিনজিয়াং, আরেকটা হলো গুয়াংজু, স্বায়ত্তশাসিত প্রদেশ হলো 22টা। এর মধ্যে স্বায়ত্তশাসিত প্রদেশ এটা হলো 5টি প্রদেশ বা অঞ্চল, অটোনমাস বডি। গুয়াংজু। 4 নম্বরে হলো নিঙ্গাসুয়া, 4। নিঙ্গাসিয়া, 5। তিব্বত, 5 হলো তিব্বত। আর বিশেষ প্রশাসনিক অঞ্চল, স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল সেটা হলো 2টি, 1 হংকং আর 2 হলো তাইওয়ান। 1 হংকং, 2 তাইওয়ান। হংকং এবং তাইওয়ান এই 2টা হলো বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। না, তালেবান কুন্দুজ দখল করে নাই প্রথম। তালেবান দখল করছে নোয়ামজি, মনে হয়, না কি জানি, ওখানে ভুলে গেছি। নোয়ামজু মনে হয়। দক্ষিণ পাশে নিমরোজ, হ্যাঁ নিমরোজ, দুঃখিত, নিমরোজ, নোয়ামজু না, নিমরোজ। তালেবানরা প্রথম দখল করেছিল নিমরোজ। বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল হংকং ও ম্যাকাও। আমি দুঃখিত, হংকং ও ম্যাকাও। হংকং হলো 1997 আর ম্যাকাও হলো 1999। হংকং এবং ম্যাকাও। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই তাইওয়ান কি? তাহলে তাইওয়ান চীন মনে করে
হ্যাঁ, একটা ম্যাকাও 99, একটা 97, একটা 99। চীন মনে করে তাইওয়ান চীনের অধীন, আর তাইওয়ান মনে করে তারা স্বাধীন। অর্থাৎ উভয় পক্ষ থেকে পৃথক মনে করে। শুধুমাত্র একটা কাল্পনিক একটা থ্রেট আছে, চীনের একটা কাল্পনিক থ্রেট তাইওয়ানের উপরে, আর যে তাইওয়ানের রাষ্ট্রীয় নাম হলো রিপাবলিক অফ চায়না বা চীনা তাইপে। তাইওয়ানের রাষ্ট্রীয় নাম হলো চীনা তাইপে অথবা রিপাবলিক অফ চায়না। তাইওয়ান মনে করে তারা স্বাধীন। তাইওয়ানের কিন্তু আলাদা প্রেসিডেন্ট আছে। তাইওয়ানের প্রেসিডেন্ট কিন্তু একজন নারী, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে 38 মিনিট কথা বলছিল টেলিফোনে। তার মানে তিনি তাইওয়ানের প্রেসিডেন্টকে ডিস্টার্ব করছিল, কারণ চীন যখন বলছে যে যুক্তরাষ্ট্রের সীমা লঙ্ঘন করেছে, সে তাইওয়ানের সাথে টেলিফোনে কথা বলে প্রেসিডেন্ট, এটা চীনের জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি। তখন ট্রাম্প বলছে এটা শুধুমাত্র একটা অভ্যর্থনা বিষয়ক আলোচনা ছিল। তখন ট্রাম্প শপথ নেয় নাই, 2016 সালের ঘটনা। তাহলে জাতি হিসেবে তারা হলো হান জাতি গোষ্ঠী, প্রদেশ হলো 22টি, স্বায়ত্তশাসিত প্রদেশ বা অঞ্চল হলো 5টি, বিশেষ প্রশাসনিক অঞ্চল হলো 2টা, হংকং এবং ম্যাকাও 20 প্রশাসনিক অঞ্চল। আর স্বায়ত্তশাসিত 4টা প্রদেশ বা অঞ্চল ছিল জিনজিয়াং, গুয়াংজু, নিঙ্গাসিয়া এবং হলো তিব্বত। চীন থেকে কি কি প্রশ্ন হতে পারে? চীনের মনে রাখবেন, যদি বলেন সামরিক দিক থেকে কি কি হতে পারে, সামরিক দিক থেকে প্রশ্ন হতে পারে চীন 8ম নৌবহর তৈরির ঘোষণা দিয়েছে। 8ম নৌবহর তৈরির ঘোষণা। আসলে নৌবহরগুলো কি? নৌবহরগুলো হলো জাস্ট দিস ইজ আপগ্রেডেড ভার্সন, কিছু ভার্সন বলতে পারেন বা রিজন। যেমন দেখেন ইউএস এর আছে 7ম নৌবহর। ইউএস এর 7ম নৌবহর, এই নৌবহর আছে প্রশান্ত মহাসাগরে। এটা প্রশান্ত মহাসাগরে। এখানে 70 থেকে 80টি জাহাজ আছে। এখানে 300 থেকে 400 বিমান আছে। 70 থেকে 80টি জাহাজ, 300 থেকে 400 বিমান, এবং 200 থেকে 300 বিমান, 200 থেকে 300 বিমান, আর 30 থেকে 40,000 সেনা। 40,000 সেনা। এবং এখানে যে জাহাজটা আছে তার নাম ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইউএসএস মানে শিপ। যেমন বাংলাদেশে এটা থাকে বিএনএস, বাংলাদেশ নেভাল শিপ। ওদের হলো ইউনাইটেড স্টেটস শিপ। অর্থাৎ জর্জ ওয়াশিংটন যে জাহাজটা নেতৃত্ব দানকারী জাহাজ হলো জর্জ ওয়াশিংটন। তাহলে 7ম নৌবহর হলো প্রশান্ত মহাসাগরে, 70 থেকে 80টি জাহাজ, 200 থেকে 300 বিমান, 30 থেকে 40,000 সেনা। 7ম নৌবহরে কিন্তু 7টা বিমান না, 7 জন সেনাবাহিনী না, 7টা উড়োজাহাজ না, বা 7টা আপনার 7 জন সেনা না, এটা না। অর্থাৎ 7ম নৌবহরটা হলো যেই ব্লকটা কাজ করে সেটা হলো প্রশান্ত মহাসাগরে। এবং এত বড় নৌবহর এখন পর্যন্ত পৃথিবীর কারণে এটা সবচেয়ে বেশি হলো ইউএস এর। এবং এটা এই 7ম নৌবহর 1943 থেকে এটা এক্সিস্টিং আছে এখনো। তাহলে 8ম নৌবহর তৈরি ঘোষণা দিয়েছে চীন। আর এই চীনের সামরিক বাহিনী 23 লাখ, এবং পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী হলো চীনের। আর ইউএস এর সেনাবাহিনী হলো 16 লাখ, ইউএস এর 16 লাখ আর হলো 23 লাখ। এবং সবচেয়ে বেশি সেনাবাহিনী হলো চীনের। এবং চীনের আর্মির নাম হলো পিএলএ, পিপলস লিবারেশন আর্মি। এবং তারা লাল ড্রেস পরে বলে তাদেরকে রেড আর্মিও বলে। রেড আর্মি অনেক দেশের আছে। রেড আর্মি 3টা দেশের আছে অন্তত পক্ষে। রেড আর্মি আছে আপনার চীনে আছে, জাপানে আছে, রাশিয়া আছে, এবং 3টা দেশের সেনাবাহিনীকে রেড আর্মি বলা হয়। অর্থাৎ রেড আর্মি বা পিপলস লিবারেশন আর্মি এটা হলো চীনের।
অষ্টম নৌবহর তৈরির ঘোষণা 23 লাখ সেনাবাহিনী আর পিপলস লিবারেশন আর্মি পিএলএ। এবং পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীর দেশটা হলো চীন। এই দুই ধরনের অঞ্চলের মধ্যে পার্থক্য কি? ওখানে হলো পৃথক ল থাকে। ম্যাকাও এবং চীনের হংকং এর জন্য দুজনের জন্য পৃথক আইন। ওই দুটার আইন কিন্তু জেনারেল আইন হয় না, এই জন্য বলছি স্পেশাল অঞ্চল, বিশেষ আইন। ঘোলা ঘোলা দেখা গে নৌবহর দিয়ে আমেরিকার লাভ কি? আল্লাহ কি কয়? তাহলে তাইওয়ানের রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ তাইওয়ান, রিপাবলিক অফ চায়না, রিপাবলিক অফ চায়না, পিপলস লিবারেশন আর্মি। এটাকে সংক্ষেপে রেড আর্মি বলে, কারণ তারা লাল পোশাক পরে জন্য। আর চীনের যদি বলেন অর্থনীতি তো বলে শেষ করতে পারবেন না। অর্থনীতি তারা যদি ধরেন শীর্ষ যে কত কিছুতে তার শেষ নাই। ধান যেমন দেখেন আপনি ক্রয় ক্ষমতায়, তাহলে ক্রয় ক্ষমতা শীর্ষের চেষ্টা হলো চীন, যেটাকে বলা হয় ইংরেজিতে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। তাহলে চীনের ক্রয় ক্ষমতায় চীন শীর্ষে, বিশ্ব উৎপাদনের শীর্ষে, কৃষি সম্পদের শীর্ষে, কৃষি পণ্য রপ্তানিতে শীর্ষে। আর কৃষি উৎপাদন যদি বলেন, কৃষিজ উৎপাদন, সেই উৎপাদনগুলো যদি বলেন ধান, গম, চা, তুলা, মাছ প্রভৃতি, যা দেখবেন যে মানে মোটামুটি উৎপাদনের মতো যা আছে। শুধু পাটটা তারা না, পাট উৎপাদনে তো ভারত, আর রপ্তানিতে ভারত একবার উপরে উঠছিল, এখন রপ্তানিতে বাংলাদেশ। পাট উৎপাদনে ভারত আর পাট রপ্তানিতে হলো বাংলাদেশ। এদের ধান, গম, চা, তুলা, মাছ প্রভৃতি। আর এছাড়া খনিজ সম্পদের ক্ষেত্রে কয়লা, স্বর্ণ, টিন মালয়েশিয়া। কয়লা এবং স্বর্ণ এই দুটো উৎপাদনের শীর্ষ দেশটা হলো চীন। আর তার মানুষ বেশি এবং সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী, দেখা যায় না, সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী। এই চীনকে বলা হয় ইলেকট্রনিক বজ্রাগার, এবছর দেখবেন রিটেনে ইলেকট্রিক বজ্র পরীক্ষা আসতে পারে। ইলেকট্রিক বজ্র বিশেষ করে যে মোবাইল অ্যাক্সেসরিজের বিষয়গুলো বেশি আসতে পারে। চীন কি এখন তাহলে 7টি নৌবহর আছে? না, সেগুলো না। কেন 3G না করলে সে কি 5G করতে পারে না? কি বলেন এগুলো? 1971 সালে বাংলাদেশের পক্ষে রাশিয়া কোন নৌবহরটা আমেরিকার এগেনস্টে দেয়? সেটা হলো বেসিক্যালি তাদের পারস্য উপসাগর, যেটা হলো বাল্টিক সাগরে 5ম নৌবহর থাকে, কিন্তু তারা আসছিল 8ম নৌবহর আসছিল। অর্থাৎ রাশিয়া 8ম নৌবহর আছে, রাশিয়ায় 8ম নৌবহর আছে, কিন্তু সেই নৌবহর ওই ইউএস এর মতো 7ম নৌবহরের ধারে কাছেও নাই, বুঝছেন? এটা তো ব্লক,
আমি বললাম না যে একটা অঞ্চল, এক একটা রিজন, এক একটা ব্লকে এক একটা নৌবহর ঘোষণা করছে ইউএসএ। যেমন রাশিয়ার বিশেষ করে আটলান্টিক মহাসাগরে তার 8ম নৌবহর, আটলান্টিক মহাসাগরে তার 8ম নৌবহর, ভূমধ্যসাগরে 5ম নৌবহর, এই রকমের নৌবহরের কিছু ভাগ থাকে। সেক্ষেত্রে তারা ওখান থেকে অর্থাৎ বাল্টিক সাগর থেকে বাংলাদেশে আসতেছিল 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় দেখবেন না আলোচনা হবে। ইলেকট্রনিক বজ্রাগার বলা হয় চীনকে, এবং সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশটা হলো চীন, এবং এই দেশটাই সবচেয়ে বেশি পরিবেশের জন্য হুমকি, সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী, কারণ এটা কার্বন এবং গ্রিন হাউস দুইটাই তারা নিঃসরণের শীর্ষে। কার্বন ও গ্রিন হাউস এটা নিঃসরণের শীর্ষে, নিঃসরণে শীর্ষে, এবং তারা গ্রিন হাউস 29%, সারা ওয়ার্ল্ডে 29% গ্রিন হাউস তারা নির্গমন করে, আর কার্বন নিঃসরণ করে 28% প্লাস। এটা আপ ডাউন হয়, কারণ গ্রিন হাউসের রিপোর্টটা 2-3 বছর দেয়, কিন্তু কার্বনের এটা প্রতি বছর দেয়, এটা আপ ডাউন হয় না। কার্বন 17%, দুঃখিত, কার্বন 17%, আর গ্রিন হাউস হলো 29%। কার্বন নিঃসরণের শীর্ষ দেশটাও চীন। এই চীনে আছে পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট, যার নাম এনপিসি। এনপিসি হল ন্যাশনাল পিপলস কংগ্রেস, ন্যাশনাল পিপলস কংগ্রেস, এনপিসি, ন্যাশনাল পিপলস কংগ্রেস, পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট, এবং এর সদস্য 2900 উপরে, 2980 জন, 2980 জন সদস্য। নির্বাচিতরা বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিগুলো উঠে আসে, 2980 জন সদস্য। আর যদি বলেন এরপরে বড় পার্লামেন্ট কোনটা, এরপরে বড় পার্লামেন্ট হলো ভারতের, ভারতের পার্লামেন্ট এরপরে বড়। ভারতের নাকি ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা দুইটা দেখি। ইউরোপিয়ান ইউনিয়নের 705টি আসন, ইউরোপিয়ান পার্লামেন্টে, ইউরোপা যেটাকে বলে, ইউরোপা, ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য 705 জন। আর ভারতে হলো 543 জন হলো লোকসভায়। লোকসভা আগে 545 ছিল, 2 জন ছিল অনির্বাচিত, সেই 2 জনকে 2020 সাল থেকে বাদ, এখন হলো 543 জন লোকসভা, আর 247 জন এটা হলো রাজ্যসভা। দেখেন তো কাউন্ট করলে কি হয়, 4 3 7 হাতে 1 9, 8 আর 1 9, হাতে হলো হাতে নাই 790। তার মানে ভারতের পার্লামেন্টের আসন 790টি, 790টি আসন হলো ভারতের পার্লামেন্টে। আর ইউরোপা বা ইউরোপিয়ান ইউনিয়নের যে পার্লামেন্ট তা হলো 705 জন। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় পার্লামেন্ট বলা যায় চীনকে, ন্যাশনাল পিপলস কংগ্রেস, ন্যাশনাল পিপলস কংগ্রেস। সাইডেটা দেখা যায় না মনে, দেখো না, একটু ঘুরে দাও না, দেখো তো এখন কয়জন আছে। ক্লাসই করে না এরা, কি যে করে, ক্লাসই করতে চায় না, এতগুলো ইয়ার মধ্যে ক্লাস করে না। বড় পার্লামেন্ট হলো এনপিসি, ন্যাশনাল পিপলস কংগ্রেস, 2980 জনের পার্লামেন্টের সদস্য। ওদের ওখানে হলো যে আমাদের যেমন মৌলিক গণতন্ত্র ছিল 1962-তে, 1962-তে বাংলাদেশে কি ছিল, মানে পূর্ব পাকিস্তানে ছিল মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি, যেটা আইয়ুব খান চালু করছিল, বেসিক ডেমোক্রেসি 1959-এ, 1959 সালে, 1959 সালে মৌলিক গণতন্ত্র বা বেসিক ডেমোক্রেসি ছিল। এই মৌলিক গণতন্ত্রের বিষয়বস্তু ছিল যে মানে গ্রামের লোকজন মেম্বার বানাবে, মেম্বাররা বানাবে চেয়ারম্যান, এই চেয়ারম্যানরা তারা বানাবে হলো প্রেসিডেন্ট, তারা বানাবে প্রেসিডেন্ট। উপজেলা জেলাটালা ছিল না, চেয়ারম্যানরা হানা ভোট দিয়ে তারা বানাইতে হলো প্রেসিডেন্টকে। এই মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যানরা বানাইতো প্রেসিডেন্ট। এটাকে বলা হতো মৌলিক গণতন্ত্র, বেসিক ডেমোক্রেসি। এবং সেই বেসিক ডেমোক্রেসিতে
এটা খুব বেশি জনপ্রিয় হয় না এবং এর বিরুদ্ধে বঙ্গবন্ধু সহ সবাই আন্দোলন করছে এবং শেষ পর্যন্ত এটা বাতিল হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখন চীনের উপনিবেশ আসলে কারো ছিল না, তবে সাংহাই, বেইজিং সহ 11টি বন্দর ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। এইটার জন্য বলা যায় যে একটা সময় চীন ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশ ফরাসি জোটের অধীনে ছিল। ব্রিটিশ ফরাসি জোট আসলে চীন কারো উপনিবেশ নয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল নিচের কোনটি ব্রিটিশ উপনিবেশ নয়। সেখানে নেপালও ছিল অপশনে, চীনও ছিল অপশনে। আসলে নেপালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করতে গেছিল 1829 খুব সম্ভবত, এবং সেই যুদ্ধে তারা হেরে যায়। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপালে সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। তাই নেপালে ওখানে অপশন অনুসারে চীন হয় উত্তর, যে মানে নেপাল হয় উত্তর, যে কারো উপনিবেশ ছিল না। আসলে চীন বেসিক্যালি সরাসরি কারো উপনিবেশে ছিল না, কিন্তু কিছু অংশ ব্রিটিশদের অধীনে ছিল। এজন্য সরাসরি আসলে প্রশ্ন আসছে সেই ভাষা অনুসারে, অর্থাৎ যে ব্রিটিশ উপনিবেশ নয়, যে প্রশ্নটা ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল না কে, সেখানে একটা অপশনে ছিল নেপাল আর একটা অপশনে ছিল চায়না। আসলে নেপাল কারো উপনিবেশ ছিল না, ভুটানও কারো উপনিবেশ ছিল না, এবং এই দুটো দেশ কিন্তু কমনওয়েলথের মেম্বার না, কমনওয়েলথের সদস্য না। চায়নাও কমনওয়েলথের সদস্য না। কমনওয়েলথ যেটা ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর উপনিবেশ হয়, কমনওয়েলথের উপনিবেশ চায়নাও ছিল না, নেপালও ছিল না, ভুটানও ছিল না। কিন্তু চায়না হংকংয়ের সাথে যে যুদ্ধ হয়, মানে আফিম যুদ্ধ, এই আফিম যুদ্ধের কারণে দুইবার আফিম যুদ্ধ হয়, 1839 থেকে 43, 39 থেকে 42, আর একটা হলো 1854 থেকে 56, এরকম মনে হয়। এই দুইটা যুদ্ধ হয়েছে আফিম যুদ্ধ, এবং সেই দুইটা আফিম যুদ্ধেই ব্রিটিশরা জয়লাভ করছে এবং তারা অনেকগুলো বন্দর দখল করেছে। সেক্ষেত্রে বলা যায় সরাসরি এটাকে উপনিবেশ বলা যায় না, কিন্তু অপশন অনুসারে, এই প্রশ্নের অপশন অনুসারে বলা যায় তারা যে চীনকে তারা ব্রিটিশ উপনিবেশ ধরেছে। মূলত চীন ছিল কিং সাম্রাজ্যের অধীন, কিং সাম্রাজ্যের অধীন ছিল। কিং সাম্রাজ্যের অধীনে ছিল। এই চীনে 3টা বিষয়, বিপ্লব আপনাদের পড়াইছিলাম তখন বলছিলাম, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, আর একটা হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা, আর একটা হলো গ্রেট লিপ ফরওয়ার্ড, LEAP, গ্রেট লিপ ফরওয়ার্ড। জাতীয়তাবাদ চীনের প্রতিষ্ঠা হয় 1911 সালে। 1911 সালে জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠা হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠা 1949 সালের 1 অক্টোবর। 1949 সালের 1 অক্টোবর সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর গ্রেট লিপ ফরওয়ার্ড এটা 1958-এ চালু হয়। এটা একটা অর্থনৈতিক সংস্কার, আন্দোলন, এবং এই দুইটাই মাও সেতুং। পরীক্ষা আসছিল গ্রেট লিপ ফরওয়ার্ডের কথা, এটা মাও সেতুং, আর এটা হলো চৌ এন লাই। চীনের সরকার গঠনটা হয় ওই যে 2980 জন যে সদস্য আছে তারা ভোট দেয়।
ফ্যানটা বাড়াতো। কিং সাম্রাজ্যের অধীন ছিল এবং এই জাতীয়তাবাদ প্রতিষ্ঠার সময় কিং সাম্রাজ্যের পতন হয়েছিল। সমাজতন্ত্র প্রতিষ্ঠা 1949 সালের 1 অক্টোবর, গ্রেট লিপ ফরওয়ার্ড নীতি 1958 সালে, অর্থনৈতিক সংস্কার আন্দোলন যেটা হয় মাও সেতুং এর নেতৃত্বে, আর এটা হয় চৌ এন-লাইয়ের নেতৃত্বে। জাতীয়তাবাদ চীন প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠা। এখন চীনের আসলে দুইটা ভূখণ্ড আছে যেগুলো নিয়ে আলোচনা করতেই হবে। এক হলো তিব্বত, তিব্বত 1950 সালে চীনের অন্তর্ভুক্ত হয়। সালে তিব্বত পুনরায় স্বাধীনতা ঘোষণা করে, কারণ তো স্বাধীনই ছিল, দখল করেছে চীন 50 সালে, স্বাধীনতার ঘোষণা করে 1949 সালে, ঘোষণা করেন দালাই লামা। ও হয় সানিয়াত সেন, আল্লাহ রে, চৌ এন-লাইয়ের চৌ এন-লাই হলো মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের সাথে জড়িত। সানিয়াত সেন 59 সালে তিব্বত পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন তিব্বতের, সেটা ঘোষণা করেছেন দালাই লামা। গ্রেট লিপ ফরওয়ার্ড এটা একটা অর্থনৈতিক সংস্কার আন্দোলন, অর্থনৈতিক সংস্কার আন্দোলন চীনের। এখন যেমন একটা আন্দোলন চলতেছে না, বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস প্রকল্প, ওইরকম একটা আন্দোলন ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড। আর এই গ্রেট লিপ ফরওয়ার্ডের এরপরে কিন্তু 60-এর দশকে চালু হয়েছিল যে কালচারাল রেভলিউশন, কমিউনিস্ট পার্টি সংশোধন করার জন্য, মানে সংস্কার করার জন্য। এটা সারিয়া শেয়ার নিজেতে বলতো, চা বা কফি আনতে, একটা কফি আনতে বলতো, না কফি খাই, খালি ঘুমো ধরে, কি হয়েছে? এখন এই তিব্বত কিন্তু নিষিদ্ধ দেশ, নিষিদ্ধ দেশ। আর এর রাজধানী, তিব্বতের রাজধানী লাসা, এই লাসা হলো নিষিদ্ধ রাজধানী। নিষিদ্ধ কেন? কারণ এখানে পর্যটকরা যেতে পারবে না, পর্যটকদের জন্য নিষিদ্ধ। কারণ এখানে প্রচুর তুষারপাত হয়, অনেক হতাহত হয়, সেজন্য এই পর্যটকদের জন্য নিষিদ্ধ হলো এই তিব্বত এবং লাসা, কারণ ওখানে প্রচুর তুষারপাত হয় এবং মৃত্যু হয়। আর তিব্বতে যে দালাই লামা, এই দালাই লামা বসবাস করে ধর্মশালা, ধর্মশালা অরুণাচল, এখানে, অর্থাৎ ধর্মশালা অরুণাচল, এখানে তিব্বতের প্রবাসী সরকার, তিব্বতের প্রবাসী সরকার, এবং সেই সরকার 1959 সাল থেকে আছে। এই 1959 থেকে দালাই লামা ভারতে নির্বাসিত, এবং এই তিব্বতের প্রবাসী সরকারকে নিয়ে তিনি আছেন এই ধর্মশালা অরুণাচল, এখানে আছেন তিনি। তিব্বত নামে একটা অ্যাক্ট হয়েছে, তিব্বত অ্যাক্ট 2020।
এই তিব্বত অ্যাক্ট 2020, এই একটা হয়েছে 28 জানুয়ারি 2020, এবং এই একটা করছে ইউএস পার্লামেন্ট। এর উদ্দেশ্য হলো তিব্বতে মার্কিন কনসুলেট স্থাপন। তিব্বত অ্যাক্ট 2020, এই তিব্বত অ্যাক্ট 2020 করেছে ইউএস পার্লামেন্ট 28 জানুয়ারি 2020-তে। মার্কিন পার্লামেন্ট পাশ করেছে। এর উদ্দেশ্য হলো তিব্বতে মার্কিন কনসুলেট স্থাপন। মার্কিন কনসুলেটটা কি মনে রাখবেন, একটা হলো দূতাবাস আর একটা হলো কনসুলেট। দুটোর মধ্যে পার্থক্যটা হলো দূতাবাসটা হলো রাজধানীতে থাকে, এবং এই দূতাবাসটাই হলো সর্বোচ্চ, মানে সর্বোচ্চ কূটনৈতিক মিশন, অর্থাৎ সর্বোচ্চ কূটনৈতিক মিশনটা হলো একটা দেশের দূতাবাস অথবা হলো হাই কমিশনার, এবং দূতাবাসটা সবসময় রাজধানীতে হবে। আর কনসুলেট হয় রাজধানীর বাইরে, দূতাবাসের শাখা অফিস হিসেবে। অর্থাৎ দূতাবাসের শাখা অফিস হলো কনসুলেট হলো দূতাবাসের শাখা অফিস, আর দূতাবাস হলো রাজধানীতে হবে। সেজন্যই এই তিব্বত অ্যাক্ট 2020-তে যুক্তরাষ্ট্র বলছে তারা কনসুলেট স্থাপন করবে তিব্বতে, অর্থাৎ তারা কনসুলেট স্থাপন করবে তিব্বতে। তিব্বত অ্যাক্ট নিষিদ্ধ শহর কিন্তু পর্যটকদের জন্য, এটা কোনো পলিটিক্যাল কনসেপ্ট না, কোনো পলিটিক্যাল বা মিলিটারি কনসেপ্ট না, মানে পলিটিক্যাল কনসেপ্ট। দূতাবাসের বাইরে, রাজধানীর বাইরে দূতাবাসের শাখা অফিস হিসেবে, যেমন আপনার ঢাকায় যদি কারো অফিস থাকে সেটা হবে দূতাবাস, আর যদি রাজশাহীতে কোনো অফিস হয় সেটা হবে কনসুলেট। দেখেন না, মনে আছে কারো ইস্তাম্বুল কনসুলেট মনে আছে কারো? এই ইস্তাম্বুল কনসুলেট এটা হলো সৌদি কনসুলেট। সৌদি আরবের ইস্তাম্বুল কনসুলেটে ওই যে জামাল খাশোগি মারা গেছিল, মারা যায়, সাংবাদিক খুন করা হয়। এটা কিন্তু ইস্তাম্বুলের কনসুলেট, সৌদি কনসুলেটে, কিন্তু একবারও বলে নাই যে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে মারা যেত যদি এটা আঙ্কারায় হইতো। অর্থাৎ তুরস্কের রাজধানী হলো আঙ্কারা, এবং তুরস্কের রাজধানী আঙ্কারা এই জায়গায় হইলে হয়তো দূতাবাস, আর ইস্তাম্বুলে হওয়ার কারণে সেটা হয়েছে কনসুলেট। দূতাবাসটি অবশ্যই রাজধানীতে হবে, এটা যেন মনে থাকে। এখন হংকং এর বিষয়টা, তা কফি খায় না, ভালো এগুলা। রাজশাহীতে ইন্ডিয়ার, ওরা তো
ইন্ডিয়ান তো কূটনৈতিক মিশন না, রাজশাহীতে যেটা আছে ইন্ডিয়ান, ওটা হলো ভিসা প্রসেসিং ইয়া। ওখানে যদি কোনো কনসুলেটকে নিয়োগ দেয় তাহলে কনসুলেট জেনারেলকে নিয়োগ দিলে কনসুলেট হবে। কি ওটা হলে কনসুলেট হবে যদি রাজশাহীতে হয়ে থাকে। কিন্তু ওরা তো ভিসার জন্য খালি, মানে কি জানি করে ভিসা সেন্টার, ভিসা সেন্টার মনে হয় কি থাকে। আল্লাহ রে, এটার নাম কফি, কফি তিতা থাকে। লঞ্চে খাইছিলাম কফি ভাই, শরবত দিয়া, মনে করো শরবত গুলো না এরকম চিনি দিয়া। দেখেন হংকং এর বিষয়টা, হংকং 1843 সালের আগে, 1843 দুইবার যুদ্ধ হয়েছে তো, তেতাল্লিশ না লেখে 42 লেখে। 1842 সালের নানকিং চুক্তি, নানকিং চুক্তির মাধ্যমে চীন ও ব্রিটিশ যুদ্ধের সমাধান হয়। ব্রিটিশদের মধ্যে আফিম যুদ্ধের সমাপ্তি হয়। আফিম যুদ্ধ আমরা পড়েছিলাম প্রথম দিকে, আফিম যুদ্ধের সমাপ্তি হয়। ক্লিয়ার? এই সমাপ্তি হয় এই চুক্তির পর, অর্থাৎ নানকিং চুক্তির পর থেকে 1898 পর্যন্ত ব্রিটিশদের উপনিবেশ হয়। ব্রিটিশদের উপনিবেশ হয় হংকং। বেসিক্যালি হংকং ওয়াজ দ্য পার্ট অফ চায়না। 1842 সালের আগে এটা চায়নার অংশ ছিল। তাহলে এই চুক্তির পর থেকে 1898 পর্যন্ত ব্রিটিশদের উপনিবেশ হয় হংকং। মানে তারা উপনিবেশ ছিল হলো 1898 পর্যন্ত। 1898 সালে একটা চুক্তি হয়। 98 সাল থেকে 1997 পর্যন্ত ব্রিটিশরা হংকংকে ইজারা নেয়, হংকংয়ের ইজারা নেয়। তাহলে 1898 থেকে 1997 পর্যন্ত ব্রিটিশরা হংকংয়ের ইজারা নেয়। যদি বলে ইজারা পিরিয়ড হংকংয়ের ইজারা, সেটা হলো 98 থেকে 1997, 99 বছর। ইজারার মেয়াদ 99 বছর। এটা 1997 থেকে 2047 পর্যন্ত এটি চীনের অধীন থাকবে। আবার 2047 থেকে 1997 পর্যন্ত এটা ইউএসএর হবে, ইউকের হবে। আর চুক্তি অনুসারে হংকংকে ব্রিটিশরা একবার ব্যবহার করবে, চায়না একবার ব্যবহার করবে। আমার মনে হয় না চায়না আর দিবে ব্রিটিশদের। একটা সময় আসবে 2047 সালে, ব্রিটিশরা বলবে চায়না তুমি আমাকে টাকা দিয়ে দাও, আমি টাকা নেই। কারণ ব্রিটিশরা তখন ভূখণ্ড বিক্রি করবে, বিক্রি করে চলতে হবে, ওটা ভালো থাকতে পারবে না। ইকোনমি সব এখন পূর্বমুখী। ইকোনমি অর্থনীতি যেমন আগে ইউএস মুখী ছিল, এখন আসবে চায়না, আসবে ইন্ডিয়ায়, আসবে বাংলাদেশে, আসবে অস্ট্রেলিয়ায়, আসবে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, জাপানে। অর্থাৎ ওদিকে আর যাওয়ার কোনো অপশন নাই। চীনে মূল ভূখণ্ড আর একটা হলো হংকং, এবং এখানে থাকবে সমাজতন্ত্র, আর হংকংয়ে থাকবে ধনতন্ত্র। বেসিক্যালি এই তন্ত্রে আর কোনো পাত্তা নাই, এটা কাল্পনিক। কারণ চীনের মূল ভূখণ্ডে সেই মাও সেতুং এর সমাজতন্ত্র নাই, তারা এখন পুঁজিবাদী। অর্থাৎ মূল ভূখণ্ড এখন পুঁজিবাদ।
সমাজতান্ত্রিক না। কোশ্চেন আছে। আর চীনে কয় সন্তান নীতি? চীনে এখন থেকে 3 সন্তান নীতি, এটা যেন মনে থাকে। তাদের একটা সময় নীতি ছিল 1 সন্তান, পরে হলো 2 সন্তান। ভারত বলছে চীনকে অতিক্রম করবে জনসংখ্যায়, এজন্য 3 সন্তান নীতি আছে। চীনে এখন 3 সন্তান নীতি। $2147 কেমন হবে? 2146 হবে না ভাই। ওরা 50 বছর পরের ট্রিটি গুলো, 50 বছর পরের চুক্তিগুলো 50 বছরের, পরের চুক্তি 50 বছরের। ইজারা চুক্তি 99, মানে যদি মেয়াদ না থাকলে 99 বছর শেষ। যে কোনো চুক্তি যদি মেয়াদ উল্লেখ না থাকে তাহলে ওটা 99 বছরের মধ্যে ভেনিশ। আর উল্লেখ থাকলে 50 বছর করতে পারবে, 89 বছর করতে পারবে, 49 বছর করতে পারবে, সমস্যা নেই। ধরেন আপনি আমার সাথে একটা চুক্তি করছেন, হ্যাঁ চুক্তি করছেন। চুক্তিটা হলো যে আপনি আমার এই জমিটা আমার, আপনি চাষাবাদ করবেন। চাষাবাদ করলে 99 বছর পর আপনাকে ফেরত দিতে হবে। 99 বছর চুক্তিতে লেখা নাই যে আমি আব্দুল গফুরকে দিলাম এই জমিটি চাষাবাদ করার জন্য, কিন্তু আমি লিখি নাই যে কয় বছরের জন্য। আপনি এটা 99 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপর 99 বছর পর অটোমেটিক কার হবে? আমার হবে। কিন্তু আরেকটা বিষয় আছে, কিন্তু জানেন বিষয়টা হচ্ছে বাংলাদেশের পুলিশ আইনে আছে, যদি কোনো পণ্য অস্থাবর, স্থাবর পণ্য, স্থাবর সম্পদ যদি কেউ 20 বছর ব্যবহার করে, তখন সে তার মালিকানা দাবি করতে পারবে। 20 বছরের মধ্যে সে কোনো আপত্তি জানায় না, তখন সে পারবে। বুঝছেন? পুলিশে চাকরি করলে বুঝুন ভাই, কত যে আইন আর কত যে ধারা শেষ নাই। বুঝছেন? ঘরের মধ্যে থেকে চুরি করলে একটা হবে, দোকান থেকে চুরি করলে আরেকটা হবে, আপনার কর্মচারী চুরি করলে আরেকটা আইন হবে। অর্থাৎ কাজের বুয়া চুরি করবে, একই মোবাইল মনে করেন, কাজের বুয়া চুরি করে বাইরে থেকে চুরি করবে একজন এসে, 2 ধারায় শাস্তি হবে। চুরির একটা মজার বিষয় জানেন, আপনি আমার 1 কোটি টাকা চুরি করলো যে শাস্তি হবে, আপনি আমার 1 টাকা চুরি করলো সেই শাস্তি হবে। কারণ আপনার চুরির বিষয়টা হয়েছে যে মানে মালিককে ওটা পুলিশ ফেরত দিতে পারবে না। আপনি আমার 1 কোটি টাকা চুরি করছেন, আপনাকে শাস্তি দেবে, আপনার কাছ থেকে 1 কোটি টাকা নিয়ে পুলিশ খাই ফেলাতে পারবে। কারণ এমন আইন নেই যে আপনার কাছ থেকে ওই চুরির মাল উঠায় আমাকে দিবে। চুরিতে কিন্তু ফেরতের কোনো বিষয় নেই, দিলে সেটা মানবিকতা। আপনার যদি কোনো চুরি করে থাকেন, চুরি করেন না ভাই। যদি কেউ চুরি করে থাকেন, আপনি মালামাল দিবেন না, দাও, জেল দাও। বাংলাদেশের যদি আপনি আইনগুলো দেখেন, আপনি বা না, ব্রিটিশ সিস্টেম, এটা ব্রিটিশরা আইন করে গেছে, এখনই আছে। আপনি জানেন মদ খাওয়া মানে টাস খেলা, তাস খেলবেন, জুয়া খেলবেন, জুয়া খেলা সর্বোচ্চ শাস্তি কত দেন? 50 টাকা জরিমানা। 50 টাকা জরিমানা। আপনি কি করবেন? পুলিশে, হ্যালো পুলিশ, ভালো আছো, আমি তোমাকে 50 টাকা পাঠাই দিচ্ছি, আমরা একটু জুয়া খেলতেছি, দেখবেন 50 টাকা জরিমানা। এটা তো বলে না, তো তখন আবার কাহিনী আছে, অন্য একটা ধারায় শাস্তি দেবে। সে জুয়া খেলে স্থানীয় যুবক শ্রেণীকে সে মানে পথভ্রষ্ট করেছে, সেজন্য তার বিরুদ্ধে আবার অন্য ধারায় মামলা করা যাবে। আপনারা অনেকেই এখান থেকে পুলিশ কাটার হবেন ইনশাল্লাহ, পুলিশ কাটার হবেন, দেশে শৃঙ্খলা নিয়ে আসবেন, থাপড়ায় একটা ঠিক করে দেবেন। তাইওয়ানের বিষয়টা মনে রাখবেন, তাইওয়ান 1949 সাল থেকে চীনের আনুষ্ঠানিক অংশে রূপ নেয়। 1949 সাল থেকে চীনের আনুষ্ঠানিক অংশে রূপ নেয়।
চীনের অংশের রূপ নয়, মানে আনুষ্ঠানিকভাবে 1949 সালে। আপনাদেরকে বলছিলাম বিষয়টা, কাহিনীটা বলছিলাম, যখন 1949 সালে চীনে বিপ্লব হয়, বিপ্লব হলে এক্সিস্টিং যে প্রেসিডেন্ট ছিল চিয়াং কাই শেক, তিনি তাইওয়ানে আশ্রয় নেয় এবং তিনি বলে এটাই চায়না এবং নাম দেয় রিপাবলিক অফ চায়না। এবং তখন থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় তাইওয়ানকে কি করে, সদস্যপদ প্রদান করে জাতিসংঘের, এবং চীনের পরিবর্তে তাইওয়ানের সদস্যপদ দেয়। শুধু ভোটার ছিল না, এই তাইওয়ান 1949 থেকে 1971 পর্যন্ত জাতিসংঘের ভোটারহীন সদস্য ছিল। ভোটারহীন সদস্য ছিল। আমি আগের ক্লাসে বলেছিলাম, যখন মাও সেতুং বিপ্লব করে, বিপ্লবটা করছে মাও সেতুং 1949 সালের 1 অক্টোবর, আর তখন এক্সিস্টিং যে প্রেসিডেন্ট ছিল চিয়াং কাই শেক, এই চিয়াং কাই শেক তিনি তাইওয়ানে আশ্রয় নিয়েছেন। এবং বৈধ যে প্রেসিডেন্ট ছিল চিয়াং কাই শেক, আর বিপ্লব করেছিল মাও সেতুং, এজন্য চিয়াং কাই শেককে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করে বা স্বীকৃতি প্রদান করে, এবং সেই স্বীকৃতি নিয়ে চিয়াং কাই শেক তাইওয়ানকে রিপাবলিক অফ চায়না নাম করে তিনি ওখানে থাকেন। অর্থাৎ চিয়াং কাই শেক তিনি তাইওয়ানের প্রথম প্রেসিডেন্ট। দেখেন, চীন থেকে যেটা ইম্পর্টেন্ট সবচাইতে বেশি বর্তমানে, মেড ইন চায়না 2025, মেড ইন চায়না 2025, মেড ইন চায়না 2025। এটার প্রবক্তা লে কেকিয়াং। লে কেকিয়াং তিনি চীনের প্রাইম মিনিস্টার। লে কেকিয়াং তিনি হলেন এটা প্রবক্তা। এটা হলো ডিজিটাল প্রযুক্তিতে প্রশ্ন আছে কেন? প্রযুক্তিতে বিশ্বের মডেল হওয়া বা বিশ্ব সেরা হওয়া। হ্যাঁ, তাইওয়ান চীনের রাজনীতিতে কোনো পাওয়ার রাখে না, আর চীনও তাইওয়ানে কোনো পাওয়ার রাখে না। এখন যেটা হয়েছে কাল্পনিক, হুমকি ধামকে দেয়। তাইওয়ানের নিজস্ব প্রেসিডেন্ট আছে, নিজস্ব টেরিটরি আছে, নিজস্ব অর্থনীতি, তাইওয়ানের সবকিছু নিজস্ব। জাস্ট চীন বলে যেটা আমার ভূখণ্ড, ওখানে কেউ যাবে না। এই জন্য ভয়ে কেউ তাইওয়ানের সাথে চুক্তি করতে যায় না। তাইওয়ানের সাথে প্রথম চুক্তি করেছে ইউএসএ 2019 সালে। তাইওয়ান ইউএসএ চুক্তি 2019। আপনারা একটা জিনিস তো শুনেন, সবাই শুনেন, তো এটা বুঝলে বুঝবেন, বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের সাথে। এই তাইওয়ান প্লাস বিডি কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নাই। বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। কূটনৈতিক সম্পর্ক থাকলে তো চায়না থাপড়াবো, চায়না থাপ্পড় খাবেন আপনি? চায়না থাপ্পড় খাইলে তো হবে না, মানে খাইতে চাইলে তো আপনি ওখানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাবেন, নয়তো তো যাবেন না। অর্থাৎ চীন মনে করে তার নিজস্ব ভূখণ্ড, তাইওয়ান মনে করে সে স্বাধীন, এবং দুই দেশ দুইভাবে তাদের, মানে চীন তো দাবি যদি ছেড়ে দেয় তাহলেই তাইওয়ান কি হবে, সার্বভৌম রাষ্ট্র হবে। চীন তো তার দাবি ছাড়ে নেয়। তাইওয়ান আলাদা ফুটবল খেলে, আলাদা ক্রিকেট খেলে, তাইওয়ান আলাদা পার্লামেন্ট আছে, তাইওয়ান আলাদা প্রেসিডেন্ট আছে, চীনের আলাদা প্রেসিডেন্ট আছে, সবকিছুই আলাদা। শুধুমাত্র চীন মনে করে এটা আমার ভূখণ্ড, আর তাইওয়ান মনে করে আমি স্বাধীন। কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা হলো কাল্পনিক, এটা কোনো ব্যবহারিক বা কোনো প্রকাশ্য বা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই, প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝতে পারছেন? ওই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি 1949 সালে বসে যে তাইওয়ান হবে বৈধ রাষ্ট্র, চীন হবে না। 71 সালে গিয়ে তাইওয়ানের সদস্যপদ বাতিল করে তাইওয়ানের পরিবর্তে চীনকে সদস্যপদ দিয়েছে। ব্যাপারটা
বুঝতে পারছেন যে ব্যাপারটা হলো যে উভয় পক্ষকে মানে একজন বলে আমার আর একজন বলে তোমার না, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি তারা কারো পক্ষে থাকতে পারে না। তারা দেখতেছে যে চীনের এখানে আপত্তি করে, তাই ইন্টারন্যাশনাল কমিউনিটি তার সাথে গিয়ে হাত বাড়ায় না। ওই যাবে, কে যাবে? ইউএস এর মতো তাইওয়ান ইউএসএ চুক্তি করছে না, এরকমের কে যাবে? যাবে তো ওই রকম পাওয়ারফুল কান্ট্রি না। তাইওয়ান জাতিসংঘের কিচ্ছু নাই। ব্রিক্সের সদস্য 5টি, ব্রিক্সের সদস্য 5টি ভাই, কিন্তু কিন্তু কই পাইছে 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 ব্রিক্সের সদস্য 5টি, বাট এনডিবির সদস্য, ব্রিক্সের সদস্য 5টি, এনডিবি সদস্য তো আবার গ্যান্দাম লাগাই দিছে। এনডিবিতে সদস্য লিখতে হবে 8টি, 3টি প্রস্তাবিত। এই যে একদিন আগে ছিল যে 6th মেম্বার বাংলাদেশ। আজকের ওয়েবসাইটে দেখেন, আজকের ওয়েবসাইটে বা গতকালকের ওয়েবসাইটও ছিল যে বাংলাদেশ, উরুগুয়ে এবং হলো দুবাই, ইউএই তারা সদস্য পদ লাভ করবে। অর্থাৎ আমি কিন্তু বেসিক প্রিন্ট হয়ে গেছে, সকালে ফোন দিছে যে প্রিন্ট হয়েছে, হ্যাঁ, তারপরে বলছি আপনারা এই পাতাটা চেঞ্জ করেন, পরে আমি আবার চেঞ্জ করে পাঠাইছি। অর্থাৎ ব্রিক্সের সদস্য 8টি, মানে এনডিবির সদস্য 8টি, ব্রিক্সের সদস্য 5টা, তা ঠিক আছে। ব্রিক্স ব্যাংকের সদস্য হলো 8টি, ওই 5টা আর 3টি প্রস্তাবিত, যেটা ওই নতুন কনসেপ্ট চালু করছে চায়না, যে প্রসপেক্টিভ মেম্বার। ওই প্রসপেক্টিভ মেম্বার কিন্তু টোটাল মেম্বারের মধ্যেই, যেমন এআইআইবির মেম্বার কিন্তু 103টি কিন্তু এআইআইবি মেম্বার। তার মধ্যে প্রসপেক্টিভ মেম্বার হলো 17 আর 86 হলো রেগুলার মেম্বার। তার মানে এখানে 8টি দাগাইতে হবে। এনডিবির সদস্য যদি জিজ্ঞেস করে পরীক্ষা আসে 8টি দাগাইতে হবে। আর ব্রিক্সের সদস্য 5টা, তাতে সন্দেহ নেই। মেড ইন চায়না, এটা হলো বিশ্বসেরা, প্রযুক্তিতে বিশ্বসেরা করা, এবং তারা 3টা মানে তৈরি করছে। সেটা হলো যে ওরা মনে করে যে চায়না হলো বিশ্বের মধ্যে মডেল হতে পারে না। অর্থাৎ 2049-এর মধ্যে যদি 2025, কিন্তু তাদের টার্গেট হলো 2049 সালের মধ্যে, 2049 সালের মধ্যে ম্যানুফ্যাকচারিংয়ে চীন বিশ্ব সেরা হবে। ম্যানুফ্যাকচারিংয়ে চীন বিশ্ব সেরা হবে। এইটা হলো 2025 এর পরিকল্পনার লক্ষ্য। আগেই বলছিলাম যে চীনের জন্য এবছর 2টা ডিপ্লোমেসি গুরুত্বপূর্ণ, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা বাংলায় বললে হলো নেকড়ে কূটনীতি, নেকড়ে যোদ্ধা কূটনীতি, নেকড়ে যোদ্ধা কূটনীতি, দুঃখিত, নেকড়ে যোদ্ধা কূটনীতি। এটা হলো চীনের আগ্রাসী কূটনীতি। চীনের আগ্রাসী কূটনীতি। তাহলে চীনের আগ্রাসী কূটনীতি হলো উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, যেটা হলো আগ্রাসী কূটনীতি মানে হলো হুমকি ও দখলের মাধ্যমে লক্ষ্য অর্জন। হুমকি ও দখলের মাধ্যমে লক্ষ্য অর্জন, এটা হলো চীনের ডিপ্লোমেসি, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। আগেও বলেছিলাম চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি হলো শর্তযুক্ত ঋণ প্রদান, ঋণ কূটনীতি, শর্তযুক্ত ঋণ কূটনীতি। অর্থাৎ চীন লোন দিবে, লোনের বিনিময়ে একটা বিপুল পরিমাণ অর্থ আপনার ব্যাক নিবে। অর্থাৎ ঋণ দিয়ে শর্ত দিবে যে তুমি এখানে ব্যয় করবা,
এবং এখান থেকে এই লাভ করে আমাকে দিবা। এই শর্তযুক্ত কূটনীতি মানে ঋণ কূটনীতি হলো চেকবুক ডিপ্লোমেসি অফ চায়না। এই দুটো ডিপ্লোমেসির মালিক হলো চায়না। চীনের ব্যাপারটা মনে রাখেন, চীন কিন্তু আয়তনে বিশ্বে আয়তনে তৃতীয়, কিন্তু চতুর্থ দেখাবেন না। আর জনসংখ্যায় তো প্রথম, তা কিন্তু জানেন, জনসংখ্যায় প্রথম। সে পার্শ্ববর্তী দেশের সংখ্যায়ও প্রথম। চীনে ছিল কিং সাম্রাজ্য, আর এটা মনে রাখবেন নারা সাম্রাজ্য। এই নারা সাম্রাজ্য এটা হলো জাপানে। এজন্য পরীক্ষা আসে নারা সভ্যতা কোথায়? জাপান। নারা সাম্রাজ্য, নারা সভ্যতা জাপানে। নারা সাম্রাজ্য, নারা সভ্যতা জাপানে। চেকবুক কূটনীতি। সামরিক বাহিনী একটা বিষয় আছে যে গেরিসন বাহিনী। গেরিসন বাহিনী, গেরিসন বাহিনী হলো দক্ষিণ চীন সাগরে চীনের মিলিটারি। দক্ষিণ চীন সাগরে নিয়োজিত যে বাহিনী তার নাম হলো গেরিসন বাহিনী। কৃত্রিম দ্বীপ বানাচ্ছে দক্ষিণ চীন সাগরে। কৃত্রিম দ্বীপ বানাচ্ছে দক্ষিণ চীন সাগরে, এবং কৃত্রিম দ্বীপ বানাচ্ছে 60টি দ্বীপ বানাচ্ছে কৃত্রিম দ্বীপ দক্ষিণ চীন সাগরের মুক্ত সমুদ্রে। দক্ষিণ চীন সাগরের মুক্ত সমুদ্রে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে চীন। একজন বলছেন উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি কোথায় অ্যাপ্লাই করছে? বাংলাদেশে তো অ্যাপ্লাই করলো। গত 12 মে আসলো না, ওই যে 12 মে, ওই যে ইয়া বলো না, 12 মে না 21 মার্চ, 21 মার্চই তো মনে হয়। 12 মে তো আসে প্রতিরক্ষা মন্ত্রী। ওই যে চীনের রাষ্ট্রদূত কি বললো, যে বাংলাদেশ যদি কোয়াডে যায় তাহলে যুক্তরাষ্ট্র চীন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটবে। বাংলাদেশ যদি কোয়াডে যোগ দেয় তাহলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটবে। এটা তো এক ধরনের হুমকি, প্রকাশ্য হুমকি না এটা? এটা তো একটা হুমকি। কোয়াডে গেলে সম্পর্কের অবনতি ঘটবে, তার মানে কি বুঝতে চায়? আমাদের থাপড়াবে না? এটাই তো আপনার উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। মুক্ত সমুদ্রে তারা দ্বীপ বানাচ্ছে, কৃত্রিম দ্বীপ। এই দেখেন, এটা চীন, এদিকে এদিকে পুরোটা চীন উপরে। এটা হলো তাইওয়ান, এটা হলো এটা ভিয়েতনাম। ধরেন ভিয়েতনাম, দেখা যায় এটা মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর, এটা ফিলিপাইন, এটা হলো ফিলিপাইন, এটা হলো ব্রুনেই। ব্রুনেই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন। তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন। 1 2 3 4 5 6, এই 6টি দেশ। এখন এখানে হলো সাউথ চায়না সি, বিশাল ঢেউ মনে করেন। এই হলো দক্ষিণ চীন সাগর। আমি একটা কথা বলছিলাম, মুক্ত সমুদ্রে। মুক্ত সমুদ্র মানে উপকূল থেকে 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল। 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল। তাহলে উপকূল থেকে 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চলকে বলা হয় মুক্ত সমুদ্র। 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল, এটা হলো মুক্ত সমুদ্র। তাহলে এটার ধরেন এখান থেকে এইটা হলো মুক্ত সমুদ্র, ওর মুক্ত সমুদ্র এটা, ওর এটা, ওর এটা, ওর এটা, ওর এটা।
তার মানে দক্ষিণ চীন সাগরে এটা মুক্ত সমুদ্র, এই যে মুক্ত সমুদ্র। এখন মুক্ত সমুদ্র ওর আপত্তি নাই, ওরও এরপরে আপত্তি নাই, এর আপত্তি নেই। মুক্ত সমুদ্র হলো উপকূল থেকে 200 নটিক্যাল মাইলের পরের অঞ্চল। মুক্ত সমুদ্রের যেটা ইন্টারন্যাশনাল আনক্লোজে বলা আছে, ইউএন কনভেনশন অন ল অফ দ্য সি, যে মুক্ত সমুদ্রে যদি কেউ ইমারত তৈরি করে তাও সে করতে পারবে। এখন ইমারত তৈরি করতে এখন এই জায়গাটায় চীন 60টা কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। 1 2 3 4 5 6 7 7টা কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। এখন এখানে এই দ্বীপগুলো বানালে তার লাভ কি? লাভ হলো দ্বীপটা যখন এখানে হয়ে যাবে তখনই এখান থেকে সে 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্র সীমা পাবে। 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল যখন সে পাবে তখন ওর মধ্যে ঢুকে যাবে। তখন বললো তুমি অর্ধেক আমি অর্ধেক। কারণ কি বলা আছে? ইকুই ডিস্টেন্স। সমুদ্র সীমা আইনে বলা আছে দুইটা বিষয়, একটা ইকুই ডিস্টেন্স আর একটা হলো ন্যায্যতা। ন্যায্যতা ইংরেজিটা আমি মনে নেই এখন। একটা ন্যায্যতা, একটা সমুদ্রত্ব। তাহলে সমুদ্রত্বের ক্ষেত্রে যখন ওর মধ্যে ঢুকে যাবে তখন বলবে ঠিক আছে তোমার মধ্যে 50 গেছে, তুমি 25 আমি 25। তার মানে তখন এখানে একচ্ছত্র আধিপত্য হবে চীনের। তাহলে একচ্ছত্র আধিপত্য দক্ষিণ চীন সাগর দখল করবে, যেটা হলো খনি সমৃদ্ধ একটা সাগর। এবং এই দক্ষিণ চীন সাগরে এখানে অবস্থিত স্প্রাটলি দ্বীপপুঞ্জ। স্প্রাটলি দ্বীপপুঞ্জ, এই স্প্রাটলি দ্বীপপুঞ্জ এটা চীনের দখলে, চীনের দখলে। এবং স্পার্টি দ্বীপপুঞ্জ এটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা মাত্র 5 কিলোমিটার দৈর্ঘ্য। এই দ্বীপটা এই রকমের মাত্র 5 কিলোমিটার, কিন্তু এর রিফ অঞ্চল কয়েক লাখ বর্গ কিলোমিটার। অর্থাৎ দ্বীপটা তো কি দ্বীপ, কি দ্বীপ সমুদ্রের পাহাড়। এটা কি জানেন? দ্বীপ হলো সমুদ্রের পাহাড়, মনে থাকে যেন, দ্বীপ হলো সমুদ্রের পাহাড়। তার মানে এটা হলো 5 কিলোমিটার, কিন্তু এর যে রিফ অঞ্চল, এই রিফ অঞ্চলটা হলো প্রায় 5 লাখ বর্গ কিলোমিটারের বেশি, অনেক বড়। সেজন্য এই স্পার্টি দ্বীপপুঞ্জ চীনের দখলে। আর এটার জন্যই ফিলিপাইন দাবি করে, ফিলিপাইন ও ভিয়েতনাম দাবি করে। তাহলে ফিলিপাইন দাবি করে স্পার্টি দ্বীপপুঞ্জকে, স্পার্টি দ্বীপপুঞ্জ দাবি করে ফিলিপাইন, এবং ফিলিপাইনের সাথে আরেকটা দেশ আছে ভিয়েতনাম। এই দুটি দেশ স্পার্টলি দ্বীপপুঞ্জকে দাবি করে। তাহলে স্পার্টলি দ্বীপপুঞ্জকে দাবি করে ভিয়েতনাম এবং ফিলিপাইন, কিন্তু দখলে হলো কার? চীনের। আর এটা মাত্র 5 কিলোমিটার, কিন্তু এর রিফ অঞ্চলের দৈর্ঘ্য অনেক বেশি, আয়তন অনেক বেশি। এই চীনের সাথে সীমান্ত দেশগুলোর সাথে বেশ কয়েকটা বিরোধ আছে। যেমন দেখেন, এটা চীন, এই জায়গাটা হলো জাপান, এখানে হলো সেনকাকু। এই সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ, সেনকাকু দ্বীপ। তবে চীন এবং জাপানের মধ্যে বিরোধ হলো সেনকাকু দ্বীপ নিয়ে। সেনকাকু দ্বীপ, চীন এবং জাপান। আবার চীন এবং দক্ষিণ কোরিয়া, জাপান তো এদিকে, দক্ষিণ কোরিয়া তাদের একবার নাকের ডগায়। এই সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাদের মধ্যে একটা দ্বীপ নিয়ে বিরোধ, সেটা হচ্ছে নানশা দ্বীপপুঞ্জ। নানশা দ্বীপপুঞ্জ, সেনকাকু দ্বীপপুঞ্জ, নানশা দ্বীপপুঞ্জ। তাহলে চীন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ হলো নানশা দ্বীপপুঞ্জ নিয়ে, চীন এবং জাপানের মধ্যে বিরোধ হলো সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে, চীন এবং ফিলিপাইন ভিয়েতনামের সাথে বিরোধ হলো স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে। চীন আর এখানে তাইওয়ান, এই তাইওয়ানের সাথে বিরোধ হলো এই জায়গায় তাকসিম দ্বীপপুঞ্জ নিয়ে, তাকসিম দ্বীপপুঞ্জ। তাহলে চীন তাইওয়ানের মধ্যে বিরোধ হলো তাকসিম দ্বীপপুঞ্জ, চীন জাপানের মধ্যে বিরোধ হলো সেনকাকু দ্বীপপুঞ্জ, চীন দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ হলো নানশা দ্বীপপুঞ্জ, চীন স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ হলো চীনের সাথে ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে। দক্ষিণ চীন সাগরে যে 9 ড্যাশ লাইন,
চীন, আগের ক্লাসে বলছিলাম। এই যে 9 ড্যাশ লাইন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9, এইটা হলো 9 ড্যাশ লাইন। 9 ড্যাশ লাইন, এটা দক্ষিণ চীন সাগরে। কোনো কোশ্চেন আছে রে? নাইন ড্যাশ লাইনের সাথে কি এর কোনো সম্পৃক্ততা আছে? ও আচ্ছা, আমি তো এখানে যাচ্ছি। চায়না আফ্রিকান কান্ট্রি রুয়ান্ডা তো সেই ডেভেলপ করে, সেই বিউটিফুল বানাইছে নাকি? হ্যাঁ, আপনি বলতে পারেন যে নাইজেরিয়া খাইতে পাইতো না, সেই নাইজেরিয়া এখন চীনের মধ্যে এখন সবচেয়ে গ্রেটেস্ট ইকোনমি ইন আফ্রিকা, নাইজেরিয়া। যে কাইল্লাটার উদাহরণ দিত সবাই, হ্যাঁ, সে নাইজেরিয়া এখন কিন্তু ডেভেলপমেন্টে অনেক হারা গেছে। আফ্রিকায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট চায়নার। আফ্রিকা কিন্তু অন্য কেউ নজর দেয়নি, কিন্তু চায়না নজর দিয়েছে। হসপিটাল করে দিচ্ছে, তাদের ওষুধ বিক্রি হচ্ছে, তারা ওখানে ডেভেলপ করতেছে। এখানে একটা বিষয়, যে এই জন্যই করোনা ভাইরাস, এটা কিন্তু আফ্রিকা অঞ্চলে কিন্তু তেমন একটা প্রভাব পড়ে নাই, পুরোটা ইউরোপে। এবং এটার জন্য আসলে চায়নার একটা ইয়ে আছে মনে হয়, যে ওরা যদি ওদের ইয়া থাকে তাহলে ওরা খুব গবেষণা করছে যে আফ্রিকান বডির সাথে ইমিউনিটির সাথে চেক করে আফ্রিকা যেন না হয়। কারণ চায়নার একটা মানে প্রতিশোধ আছে। 2011 সালে লিবিয়ায় যখন গাদ্দাফিকে হটানোর জন্য ফ্রান্সের নেতৃত্বে যখন পশ্চিমারা আক্রমণ করে, 2011 সালের সেই 22 অক্টোবর একে হত্যা করা হয় লিবিয়ার গাদ্দাফিকে। 11 সালে যখন লিবিয়ায় আক্রমণ করে, তখন ফরাসি জোট ব্রিটিশ আমেরিকা যখন আক্রমণ করে, সেখানে কিন্তু বেসিক্যালি মানে গাদ্দাফির প্রতি তাদের কোনো ক্ষোভ ছিল না, ক্ষোভটা ছিল তাদের হলো চায়নার উপরে। কারণ আফ্রিকায় চায়না ইনভেস্টমেন্টটা যেন স্লথ হয়। এবং আরব স্প্রিং কিন্তু এটা পুরোটা ছিল চায়নার বিরুদ্ধে। তিউনিশিয়া, আলজেরিয়া, তারপরে হলো আপনার মরক্কো, মিশর, লিবিয়া, এগুলো কিন্তু ম্যাক্সিমাম আফ্রিকান নেশন। কিন্তু মাঝখানে ওই ঢেউ গিয়ে লাগছে, মানে তিউনিশিয়া সরকার পতন হয়েছে, 4টা দেশে সরকার পতন হলো। তিউনিশিয়া হলো, তারপরে হলো মিশরে হলো, এরপরে হলো আপনার লিবিয়ায় হলো, শেষ পর্যন্ত গিয়ে পড়ছে ইয়েমেনটা আসলে তাদের ইসে ছিল না। ইয়েমেন আর সিরিয়া আক্রমণ মানে বিক্ষোভ যে হয়েছে, এটা তাদের প্রাণে ছিল না, তাদের প্রাণটা ছিল আফ্রিকায়। এবং আফ্রিকা এটা মানে ইন্টেনশনালি এই বিক্ষোভটাকে উস্কে দেয়, এবং তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ বেশ মানে ভূমিকা রাখে। এবং ফেসবুক এটা কিন্তু অন কাইন্ড অফ ফেসবুক রেভলিউশন, ফেসবুকের মাধ্যমেই কিন্তু এই 11 সালে, এবং তারপর ফেসবুকটাও জনপ্রিয় হয়ে যায় সবার কাছে। যাই হোক, এটা কিন্তু পুরোটাই একটা নীল নকশা ছিল, সেটা ছিল অ্যাগেন্স্ট চায়না পলিসি। এই 9 ড্যাশ লাইন, দ্যাট ওয়াজ দ্য সাউথ চায়না সি, এটা দক্ষিণ চীন সাগর। এবং এই সাউথ চায়না সিতে এখানে অনেকের আপত্তি। এখানে আপত্তি জানাচ্ছে এখানে সাউথ কোরিয়া, এখানে জানাচ্ছে জাপান, এখানে জানাচ্ছে ফিলিপাইনটা ইংলিশে একটু শিখতে হবে আমার, স্পেলিংটা পারি না আমি। এরপরে আছে ব্রুনেই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হলো ভিয়েতনাম, তারপরে হলো তাইওয়ান। এই দেশগুলোর আপত্তি সবার সাউথ চায়না সাথে। এবং এখানে কিন্তু ইউএসএস লসন জাহাজ পাঠাইছিল এই জায়গা দিয়ে। তখন চায়না বলছে যে ইটস আ বিগ থ্রেট ফর আওয়ার সভারেন্টি। চায়না এই 11-12 সালে এটা ইউএসএ কে থ্রেট দিছিল যে আমাদের সভারেন্টির প্রতি হুমকি, যে আমাদের এখান থেকে মানে ইউএসএ জাহাজ যাচ্ছে। তখন ইউএসএ বলছিল যে উই আর নট ভায়োলেটিং ইন্টারন্যাশনাল ল, মানে উই রেসপেক্ট ইন্টারন্যাশনাল সি ল। এই রেসপেক্ট করছে কারণ এখানে বলা হয়েছে যে উন্মুক্ত সমুদ্র, এটা কিন্তু উন্মুক্ত সমুদ্র, সে উন্মুক্ত সমুদ্রে কিন্তু যে কেউ যা ইচ্ছা করতে পারবে, কিন্তু ফ্ল্যাগ উঠে গেলে তখন পারবে না। কিন্তু চায়নার এখানে ফ্ল্যাগ উঠে নাই, কৃত্রিম দ্বীপে তারা কাজ শুরু করছে মাত্র। আর এখানে ফ্ল্যাগ উঠে গেলে তখন ইউএসএ পারবে না, তখন ইউএসএ কেন আপনিও পারবেন না। তখন ওরা করবে কি, এখানে 7টা দ্বীপ, এরপরে বলবে যে টেরিটরি তোমার অর্ধেক আমার অর্ধেক, এমনভাবে টেরিটরি ভাগ করবে ওদের নকশার মধ্যে। ওরা তখন সমুদ্র গবেষণা করে। আর ইউএসএ এখন গবেষণা করতেছে মহাকাশে। পৃথিবীর প্রথম মহাকাশ বাহিনী করেছে ইউএসএ। পৃথিবীর প্রথম মহাকাশ বাহিনী
এই মহাকাশ বাহিনী করেছে চীন 2020 সালে। মহাকাশ বাহিনী 2020 ইউএসএ। ইউএসএ 6টা বাহিনীর একটা, ইউএসএর বাহিনী হলো 6টা, সেই 6টা বাহিনীর মধ্যে একটা বাহিনী হলো মহাকাশ বাহিনী। স্থল বাহিনী আছে, নৌবাহিনী আছে, স্পেশাল রিজার্ভ বাহিনী আছে, আর মহাকাশ বাহিনী হলো 6ষ্ঠ বাহিনী। সেটা করছে পৃথিবীর প্রথম দেশ হিসেবে, সেটা করেছে ইউএসএ। এবং দেখবেন যে ওশান বাহিনী, যে পৃথিবীর প্রথম মহাসমুদ্র বাহিনী, সেটা করবে চায়না। আই থিঙ্ক চায়না সেটা করবে। এবং চায়না যে কাজটা করবে, এখান থেকে এমনভাবে দ্বীপগুলো করবে যাতে এই টেরিটরিতে কোনো জাহাজ ঢুকতে না পারে। এবং এটা আটকাতে পারলে এটা মানে ইউএসএ চীনের জন্য সাকসেস হবে। মানে এই পূর্বাঞ্চলে আসতে পারবে না, ইউএসএ ইউকে পূর্বাঞ্চলে আসতে পারবে না। আসতে হলে তাকে হয়তো আসতে হবে সেই নিউজিল্যান্ডের কুক প্রণালী দিয়ে, কুক প্রণালী অথবা তাইমুর প্রণালী দিয়ে ঢুকতে হবে, এবং সেটা অনেক ব্যয় সাপেক্ষ। এখন কি করে দেখেন, এই যে এভাবে না, এটা হলো মানে যেটাকে বলে আপনার মালয় উপদ্বীপ। এই তো চীন, উপরে তো চায়না, এই তো মালয়েশিয়া, এটা তো হলো সুমাত্রা, আর এখানে হলো সুন্দা, জাভা দ্বীপ, এটা জাভা দ্বীপ, আর এটা হলো বর্নিও। ওরা কি করে এখন, এই যে এখান থেকে এসে সিঙ্গাপুরের পাশ দিয়ে এখান থেকে ঢুকে সুন্দা প্রণালীতে বের হয়ে যায়। জাহাজগুলো এখান থেকে এসে এখান দিয়ে চলে যায় ভারত মহাসাগর এখানে, আর এখানে তো প্রশান্ত মহাসাগর থেকে আসে, এদিক থেকে এসে এখান থেকে এদিকে যায়, আর এদিকে যায়। এদিকে খুব কম যায়, কারণ এখানে মাত্র থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ আর ভারত, ওদিকে কম যায়, কিন্তু ম্যাক্সিমাম এখান থেকে আসে। এখন যদি তাকে এইটা যদি করে দিতে পারে যে তুমি আসো বাবা, টাকা দাও, ট্যাক্স দিলে যাবা, না তো যাবা না, অথবা নিষিদ্ধ করে দিবে যে যাওয়া যাবে না, তখন কি করবে, ওকে কিন্তু এখান থেকে সেই যাইতে হবে ইন্দোনেশিয়ার একবার ইরিয়ান যা দিয়ে অস্ট্রেলিয়ার ওপর দিয়ে এখান থেকে তারপর দিকে যেতে হবে। এখন যেই কাহিনীটা চায়না করছে, যে আরসিইপিটা গঠন করেছে, আরসিইপি, এবং সেই আরসিইপির মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, আপনি গেমটা দেখেন, এবং দক্ষিণ পূর্ব এশিয়া আছে। চায়না যে কাজটা করবে, সেখান থেকে ওদের কিন্তু আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে চাইবে যে তার পক্ষে নিয়ে যেতে। এবং অস্ট্রেলিয়া ইজ কনফিউজ স্টেট, মানে ওরা খুবই কনফিউজ থাকে, ওরা কি আফগান যুদ্ধে যাবে নাকি যাবে না, ইরাক যুদ্ধে যাবে নাকি যাবে না, কোয়াডে যাবে নাকি যাবে না, মানে এক এক সময় এক একটা তারা প্রকাশ করে। এবং কোয়াডে কিন্তু তারা প্রথম গিয়ে প্রায় 7 সালে গিয়ে 10 বছর পর আবার তারা ব্যাক করছে। তো যাই হোক, এখানে চায়নার প্রভাবটা দেখলাম, চায়না থেকে প্রশ্ন আসে। এখন চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস সম্পর্কে আপনি জানেন, একটু আগে আমি গত লাস্ট ক্লাসে বলছি যে 152টা দেশকে চীন চায় তার অন্তর্ভুক্ত করতে। 152টি দেশকে সে চায় তার পরিকল্পনার মধ্যে রাখতে। ইউএসএ বাহিনী কি বলছে স্যার? ও মহাকাশ বাহিনী বলছিলাম ভাই, ফিলিপিন্স না, FILIPPINES, গুড, একটা এল দুইটা পি, গুড। মহাকাশ দখলে নিয়ে নিলে আর মহাসমুদ্র দিয়ে কি করবে চীন? তখন মহাকাশ থেকে বোমা মারবে আমেরিকা, কত কিছু করবে দেখবেন না। চায়না যে খাটাস ভাই, ওরা কৃত্রিম দ্বীপ বানাই দিয়েছে, আপনি বুঝেন ওর কত বড় খাটাস, সাগরের মধ্যে দ্বীপ বানায়, তাহলে আপনি বুঝেন ও কি করতে পারে, বুঝছেন? সাগরের মধ্যে দ্বীপ বানায়, এবং সে কিন্তু কৃত্রিম বৃষ্টি ঘটায়, এবং সে কিন্তু কৃত্রিম সূর্য বানাইছে, কৃত্রিম সূর্য এবং চাঁদ বানাইছে, মানে পুরো কয়েকটা প্রদেশে, যে ওটা রাত্রিবেলা কাজ করবে, দিন বানায় ওখানে কাজ করবে। মানে সূর্যের যেই মানে শক্তিটা নিয়ে পৃথিবী ভূপৃষ্ঠে থাকে, ওই টেম্পারেচার নিয়ে তারা, ওই আলো নিয়ে এবং টেম্পারেচার নিয়ে তারা কৃত্রিম সূর্য বানাচ্ছে, মানে বানাইছে, তারা পরীক্ষামূলক চালুও করছে। এই হলো চায়না, বুঝছেন? কয়েকদিন পর দেখবেন যে পাশে যেটা ক্লাস নিতেছে, নাইম ভাই নাম দিয়ে ক্লাস নিতেছে, দেখবেন যে আসলে নাইম ভাই, ওটা চায়না, এই প্রোডাক্ট চায়না, বুঝছেন? রিফুয়েলিং হাব বিমানের, এটা কি সম্ভব হবে? রিফুয়েলিং হাব, হ্যাঁ হতে পারে, হবে তো, জাপানকে দিছে না, হবে তো রিফুয়েলিং হাব, কারণ ওখানে তো LNG টার্মিনাল করছে, এখন বিমানে রিফুয়েলিং হাব করতে পারে।
এই অঞ্চলের জন্য, যেমন যেটা আছে আপনার মালয়েশিয়াতে আছে, কাছাকাছি কিন্তু মালয়েশিয়াতে আছে, আর মুম্বাইতে আছে, আর আছে কোথায়, সাংহাইতে আছে। সাংহাই করতে পারেন, এখন করলে ভালো হবে, কক্সবাজারে করলে ভালো হবে। এখন এটার জন্য দরকার কি? বাংলাদেশে তো অনেকেই মানে জিওগ্রাফিক্যালি বাংলাদেশ এমন জায়গায়, সবাই তো বাংলাদেশকে মানে চায় যে বাংলাদেশটা মানে হোক। এটার জন্য বড় প্রবলেমটা ছিল সিকিউরিটি প্রবলেম ছিল। এখন তো পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, পলিটিক্যাল আনরেস্ট, এইটা ওইটা। এখন কিন্তু সেগুলো নাই, একবার কমে গেছে, নাই বললেই চলে। এখন কেউ মানে হরতাল দিতেই সাহস পায় না, যে হরতাল দিব, নামটাই উচ্চারণ হতে সাহস পায় না। এখন বাংলাদেশ মানে বেশ সেফ, মানে সিকিউরিটির ক্ষেত্রে সেফ। এই জন্য লাগবে যেটা, সেটা হলো যে রোহিঙ্গাদেরকে নিয়ে মানে কিছু একটা ভাবা। হয়তো এই ম্যান পাওয়ারটা, এখন আমি বললে এটা তো রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে, বললে তো মনে করেন বললো যে একটা আসছে কালপ্রিট, ঠিক আছে। আমাদের কিন্তু দেখেন আছে আমাদের, যেমন যেটাকে বলছি ভাসানচরের চাইতে একটা সেফ একটা এলাকা আছে। সেফ একটা এলাকা হলো বঙ্গোপসাগরের চর তুফানিয়া নামে একটা জায়গা পাওয়া গেছে, চর তুফানিয়া বা লাল কাঁকড়ার চর। সে চর তুফানিয়া বা লাল কাঁকড়ার চর, ওখানে কিন্তু তারা করতে পারে, হয়ে গেছে কি ওখানে আমার একটা হাব তৈরি করে দিবে, এবং ওখানে বাংলাদেশের নিযুক্ত গভর্নর, সেনাবাহিনী সবকিছু থাকবে, আর ওদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাবে, বিভিন্ন ধরনের কাজ করাবে, যে ওখানে বাংলাদেশের ফ্যাক্টরি টেক্টরি ওখানে বানাবে। যে সমুদ্র, যেটাকে বলে আপনার ওই যে সি ফুড ইন্ডাস্ট্রি, যেটা গ্রিনল্যান্ড করে, যে সি ফুড ইন্ডাস্ট্রি, গ্রিনল্যান্ড কিন্তু উন্নত, বা গ্রিনল্যান্ডের আয়ের অন্যতম উৎস হলো সি ফুড। বাংলাদেশ এটা করতে পারে। আর এই জন্যই কিন্তু গ্রিনল্যান্ডের সাথে চীন চুক্তি করছে, জানেন তো? গ্রিনল্যান্ড চীন, আপনার এটা চায়না, দ্যাট ইজ চীন। এই চীনের কিন্তু এই খাটাস কিন্তু কি করছে ভাই, খাটাস করছে আবার যে মহাদেশব্যাপী, তিন মহাদেশব্যাপী আগের ক্লাসে বললাম না যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এবং সে কিন্তু এখন এখান থেকে রাশিয়া হয়ে একেবারে গ্রিনল্যান্ড, এটা হলো গ্রিনল্যান্ড, এটা হলো রাশিয়া, এটা হলো আইস সিল্ক রোড পরিকল্পনা ঘোষণা করেছে যে আইস সিল্ক রোড করবে চীন। পরীক্ষা আসতে পারে, আপনি তো পড়ছেন যে পরীক্ষা আসছিল 35তমতে, যে নিউ সিল্ক রোড এটা কোন দেশ করবে, উত্তর করতেন চায়না। প্রশ্ন এখন আসবে আইস সিল্ক রোড তৈরি করছে কে, সেও চীন। এবং এই আইস সিল্ক রোডের আওতায় গ্রিনল্যান্ড এবং চায়না তার একটা ট্রিটি করেছে, ট্রিটি ইন 2018, 18 না 18 না, গত বছর না, 19 সাল 2019 আইস সিল্ক রোড। আপনারা যে কাজটা করবেন, জাপান নীরব আছে কেন, আর এক কোশ্চেন করছেন। আপনারা এত কম ক্লাস করেন কে? মাত্র 200 জন, এতজন, অর্থাৎ 2200-2300 জনের মধ্যে মাত্র 200 জন ক্লাস করেন। ক্লাস একটু বেশি যদি কনজিকিউটিভলি হয় তাহলে হাঁপায় যায়। আচ্ছা, আপনাদের প্রণালী নিয়ে ক্লাস হয়েছে? প্রণালী আমাকে একটু জানান তো, প্রণালী হয়েছে? প্রণালী হয়েছে? প্রণালী গুড, একজন বললে হবে, আর লাগবে না। আর বললেন না প্রণালী হয় নাই, ভূ রাজনীতি হয় নাই না?
ওকে, ভূ রাজনীতি আগামীকালকে আমরা ভূ রাজনীতি থেকে শুরু করব। ভূ রাজনীতি শুরু করবো আমরা আগামীকালকে ইনশাল্লাহ। তাহলে আইস সিল্ক রোড হলো চায়না এবং আইসল্যান্ড। ইন্ডিয়া, এর আয়তন তো জানেন ভাই, 32,87,000-এর বেশি বর্গ কিমি। এটার ভাগ দেন তো 1,47,000 দিয়ে, কত ভাগের কত ভাগ বাংলাদেশ? বাংলাদেশেতে ভারতের কত গুণ, মানে ভারত বাংলাদেশের কত গুণ? এর জনসংখ্যা 138 কোটি, 138 কোটি, এবং আয়তনে ভারত কিন্তু বিশ্বের সপ্তম, ভারত বিশ্বের সপ্তম, আর 138 কোটি এটা হলো বাংলাদেশ জনসংখ্যা হলো দ্বিতীয়। আর এর মধ্যে মুসলিম সংখ্যা আসলে তারা দ্বিতীয় না, এটা তৃতীয়। মুসলমানদের বসবাসের সংখ্যায়, কিন্তু তারা মুসলিম দেশ না। মুসলিমদের বসবাসের সংখ্যা তৃতীয়। আপনাদের কোশ্চেন বইতে একটা প্রশ্ন আছে, আমি কারেকশন দেব, সেটা হবে তৃতীয়, দ্বিতীয় না। আপনাদের কোশ্চেন বইয়ের 2টা পরীক্ষা হয়েছে, আর একটা পরীক্ষা হবে ওভারঅল সব মিলিয়ে না, বাকি 17টা নিয়ে একটা হবে, এরপরে আরেকটা হবে, বাকি 17টা হয়তো শনিবার হবে, শনিবার দিন বাকি 17টার উপর পরীক্ষা হবে, এরপরে আমরা পুরোটার উপরে নেব। আমি কিন্তু 2টা পরীক্ষার প্রশ্ন আমি করে নেই, একটা করছে শফিক, একটা করছে সানোয়ার ভাই। এর পরের প্রশ্নটা কিন্তু আমি করবো ইনশাল্লাহ, আমি করি না, তবে আমি কারেকশন করছিলাম প্রথমটা, পরেরটা আমি দেখি নেই। গতকালকেটা এত ব্যস্ত ছিলাম যে গতকালের কোশ্চেনটা আমি দেখতেই পারিনি। আর আপনাদের বেসিক ভিউ চলে গেছে প্রেসে, 50% চলে গেছে, আর 50% তো 2-1 দিনের মধ্যে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, মুসলিম সংখ্যা কিন্তু ভারত তৃতীয়। এই ভারতের প্রদেশ কিন্তু 28টি প্রদেশ, এবং এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো উত্তরপ্রদেশ। ভারতের সবচেয়ে বড় প্রদেশ আয়তনে, সেটা হলো উত্তরপ্রদেশ। বড় মানে জনসংখ্যায় বড় হলো উত্তরপ্রদেশ, আর আয়তনে বড় রাজস্থান। আয়তনে ছোট গোয়া। এই গোয়া কিন্তু আরব সাগরের তীরে, গোয়া হলো আরব সাগরের তীরে, সবচেয়ে আয়তনে ছোট। আর এই ভারতের স্বাধীন তো জানি 1947 15 আগস্ট, আর ভারত প্রজাতন্ত্র হয় 26 জানুয়ারি 1950। ভারত প্রজাতন্ত্র হয় 26 জানুয়ারি 1950 সালে। এদের মধ্যে প্রজাতন্ত্র দিবস কিন্তু 26 জানুয়ারি। এই ভারতের পার্লামেন্ট ভবন কিন্তু সংসদ ভবন, ভবনের নাম সংসদ ভবন, কিন্তু সংসদ ভবনে 2টা কক্ষ আছে, একটা হলো উচ্চ কক্ষ আর একটা নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষ হলো রাজ্যসভা, আর নিম্ন কক্ষ হল লোকসভা। রাজ্যসভায় আসন হলো 247টি, আর লোকসভা হলো 543টি। এই 247টির মধ্যে রাজ্যসভা হলো 247টি,
12টি রাষ্ট্রপতি কর্তৃক, রাষ্ট্রপতি যেই 12 জনকে ইচ্ছা তা নিয়োগ দিবে, রাষ্ট্রপতি যে 12 জনকে ইচ্ছা সে নিয়োগ দিবে। কামাল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ হ্যাঁ আমি বরিশাল না, ঢাকায়। ওই প্রধান সহকারী আমার এটা পাঠাইছে কিনা, ওই আরসি ফুডের অফিসে ফরওয়ার্ডিংটা দিছে কিনা, আরসি ফুড থেকে পাঠাইছে কিনা সেটা জানার জন্য। তাই হ্যাঁ 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 পাসওয়ার্ড তো ওনারা দিছিল 1 থেকে 9 পর্যন্ত মনে হয়, খুব সম্ভবত 1 থেকে 8, 1 থেকে 8 বা 1 থেকে 9, নাহলে 2 থেকে 9 দেখেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখবো না, ঠিক আছে। আচ্ছা রাজ্যসভা এটা 47, রাষ্ট্রপতি কর্তৃক 12টি আসন পূরণ হবে, আর 235টি হলো 36টি অঞ্চল থেকে হবে। 36টি অঞ্চল আবার কেমনে? 28টি প্রদেশ, 28টি প্রদেশ, আর 8টি হলো কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এখান থেকে মানে ওই অঞ্চল থেকে যে প্রতিনিধি আছে তারা পাঠাবে, পলিটিক্যাল পার্টিগুলো পাঠাবে, সেখান থেকে পলিটিক্যাল পার্টি পাঠালে নির্বাচিত প্রতিনিধিগণের ভোটে এই রাজ্যসভা নির্বাচিত হবে। রাজ্যসভার সদস্য নির্বাচিত হবে। এই হলো পার্লামেন্ট। আর কেন্দ্রশাসিত অঞ্চল হলো আগে 9টি ছিল, এখন 8টি অঞ্চল। প্রদেশ হলো 28টা। কেন্দ্রশাসিত অঞ্চল 8টা কে? একটা হলো চণ্ডীগড়, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর, চণ্ডীগড়, তারপরে হলো দাদরা এবং দিউ, 4 হলো লাক্ষা কিন্তু দ্বীপ, ভারত, এটা আরব সাগরের দ্বীপ, পরীক্ষা আসতে পারে, আরব সাগরের দ্বীপ। আর আন্দামান আর নিকোবর হলো ভারত মহাসাগরের দ্বীপ, আর আন্দামান হলো বঙ্গোপসাগরের দ্বীপ। আন্দামান বঙ্গোপসাগর, নিকোবর ভারত মহাসাগর। চণ্ডীগড় দ্বীপ না, দাদরা এবং দিউ দ্বীপ না, লাক্ষা দ্বীপ। 4টা গেল। 5টা তো জানেন, যে কাশ্মীর, জম্মু কাশ্মীর, আর একটা লাদাখ। যারা আগে প্রদেশ ছিল তারা কিন্তু এখন একটা কাশ্মীর, একটা লাদাখ, এই হলো 6টা। আর একটা হলো রাজধানী দিল্লি, আর লাস্টে হলো পন্ডিচেরি। কেন্দ্রশাসিত অঞ্চল হলো 8টি। ভারত থেকে প্রশ্ন আসলে ভারত পাকিস্তান থেকে বেশি আসে, ভারত পাকিস্তান সীমান্ত থেকে বেশি আসে। তাহলে পাক ইন্ডিয়া সীমান্ত, যেমন নাম্বার 1 কার্গিল, সবচেয়ে অস্ত্র সজ্জিত। কাশ্মীরের কার্গিল সীমান্ত হলো সবচেয়ে অস্ত্র সজ্জিত।
নাম্বার 2 হলো এক কার্গিল সীমান্ত, 2 হলো সিয়াচেন, এবং এটা হলো উচ্চতম যুদ্ধক্ষেত্র। এটা নিয়ে বিরোধ। পাক ভারত সীমান্তের মধ্যে সবগুলোই বিরোধপূর্ণ। ওয়াগা সীমান্ত কিন্তু পাকিস্তান ভারতের মধ্যে, পাকিস্তান চীন না। কার্গিল, সিয়াচেন, ওয়াগা, কার্গিল, সিয়াচেন, ওয়াগা, বালাকোট, এটাও দুই দেশের মধ্যে আলোচিত সীমান্ত। উরি আলোচিত সীমান্ত দুই দেশের মধ্যে। ভারতের বিশেষত যদি বলেন, পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ, পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ, কারণ এখানে পৃথিবীর সবচাইতে বেশি জনসংখ্যা বেশি এবং পলিটিক্যাল, অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলো এখানে উন্মুক্ত। চীন আয়তনে বড়, জনসংখ্যায় বড়, কিন্তু ওরা গণতান্ত্রিক না, তাই পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ হবে না। পৃথিবীর বড় সংবিধান, এই সংবিধানটা ভারতের, এবং সেই সংবিধানটা 470টি অনুচ্ছেদ। ভারতের সংবিধান অনুচ্ছেদ 470টা। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের। একটু কারেকশন আছে ভাই, এখানে 245টা হবে। রাজ্যসভা সদস্য 245টা, 233টি নির্বাচিত হয়। এখানে 33টি নির্বাচিত হয় 36টি টেরিটরি থেকে, 35 না, এখানে 33 আর এখানে 45। 47কে 45 বানান একটু কষ্ট করে, আর 35কে 33 বানান। 245টা রাজ্যসভার আসন। এখন বিধানসভাটা কি? বিধানসভা, এই বিধানসভা হলো প্রদেশের পার্লামেন্ট। প্রদেশের পার্লামেন্ট কিন্তু বিধানসভা। অনেকে মনে করে যে রাজ্যের মনে হয় রাজ্যসভা, আসলে প্রদেশের হলো বিধানসভা, রাজ্যের হলো বিধানসভা, আর রাজ্যসভা হলো উচ্চকক্ষ পার্লামেন্টের। ভারত থেকে আলোচনার তো শেষ নাই, এই বিষয়টা একটু সিইপিএ, এটা গুরুত্বপূর্ণ, এটা একটু লিখে নেন। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, অর্থাৎ বিডি ইন্ডিয়া প্রস্তাবিত অর্থনৈতিক চুক্তি। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক চুক্তি, সিইপিএ। বিধানসভার আসন এক এক জায়গায় এক একটা, এটা আসন আসবে না। বিধানসভার আসন এক এক জায়গায় এক একটা, প্রদেশের পার্লামেন্ট, তবে এটার সদস্য এক এক জায়গায় এক একটা। ওকে, আজকে এ পর্যন্তই থাকুক। কালকে ইনশাল্লাহ আমরা নতুন টপিক ধরবো, আর এটা আংশিক শেষ করে তারপর নতুন টপিকে যাব। ওকে, আল্লাহ হাফেজ। ক্লাসই করে না।